আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী। আজকে আমরা 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা সম্পর্কে আলোচনা করব। তো এখানে আমাদের যা যা থাকবে, আমাদের হচ্ছে মোট সিলেবাস যতটুকু তার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা হবে এবং হচ্ছে আমাদের একটা নমুনা প্রশ্নপত্র দেখানো হবে যে কীরকম আমাদের এই 2024 সালের বার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, কোন প্যাটার্নে প্রশ্ন হবে, কত নম্বরের প্রশ্ন হবে, নম্বর বন্টন সহ সমস্ত কিছুই আজকে আমরা এই লেকচারে দেখতে পারবো। তো ধৈর্য সহকারে লেকচারটি পুরো সম্পূর্ণ দেখলে আমার মনে হয় আসন্ন 2024 সালের নবম শ্রেণীর যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটাই তোমরা ভালো করতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিচ্ছি যে গণিত বিষয়ের আমাদের নবম শ্রেণীর সিলেবাস কি আছে। সিলেবাসের মধ্যে নবম শ্রেণীতে আছে হচ্ছে অনুক্রম ও ধারা। অনুক্রম ও ধারা এটা হচ্ছে তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 29 থেকে 58 পর্যন্ত। এরপরে লগারিদমের ধারণা ও প্রয়োগ, এটা হচ্ছে 59 থেকে 80 পৃষ্ঠা পর্যন্ত। এই দুটি অধ্যায় থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে। তো সেই ক্ষেত্রে এই দুটি অধ্যায় পড়তে হবে। আরও অধ্যায় আছে, সেগুলো থেকেও তোমাদের প্রশ্ন হবে। আমরা দেখে নিচ্ছি আর কি অধ্যায় আছে, সেগুলো থেকে তোমাদের কি প্রশ্ন আসতে পারে। তো আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে সম্পূর্ণ সিলেবাসটা দেখতে পাবো, চ্যাপ্টারগুলো কি চ্যাপ্টার আছে। এরপরে আছে হচ্ছে বাস্তব সমস্যার সমাধানে সহজ সমীকরণ, এটা হচ্ছে 113 থেকে 140 পৃষ্ঠার মধ্যে আছে। তারপরে পরিমাপে ত্রিকোণমিতি, এটা হচ্ছে 141 পৃষ্ঠা থেকে 156 পৃষ্ঠার মধ্যে এই চ্যাপ্টারটা আছে। কৌণিক দূরত্ব ও পরিমাপের ত্রিকোণমিতি, এই অধ্যায়টাও কিন্তু তোমাদের আছে। এটা 157 থেকে 178 পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবা। আর বিস্তার ও পরিমাপের ক্ষেত্রে তোমরা 211 থেকে 235 পৃষ্ঠার মধ্যেই পেয়ে যাবা। তো এই কয়টাই অধ্যায় হচ্ছে মূলত তোমাদের 2024 সালের যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বার্ষিক পরীক্ষার সিলেবাস। তো এখন আমরা আরেকটু আগেই দেখে নেই যে এই সিলেবাসের মধ্যে তোমার কীরকম প্রশ্ন প্যাটার্ন হতে পারে। তার আগে আমি একটু বলে নিতে চাই যে তোমাদের পরীক্ষার যে নম্বর বন্টন সেটাও কিন্তু পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আসবে। এটা কিন্তু এনসিটিভি থেকে প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয়ের অর্ডার করা কপি। তো তোমরা আশা করি এই অনুসারেই প্রস্তুতি নিবা। তো এখন আমরা মূল্যায়ন কাঠামো সম্পর্কে একটু জানব। মূল্যায়ন কাঠামো কীভাবে মূল্যায়ন হবে। এখন প্রথম হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নে তোমার 30% নম্বর থাকবে। 30% নম্বর থাকবে হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নে। তো এই 30% নম্বরে কি জিনিস থাকবে? তোমার শিক্ষণকালীন মূল্যায়নের বিভিন্ন পোস্টার করেছো, বিভিন্ন একক কাজ করেছো, বিভিন্ন ধরনের কাজ করছো আর কি, যে অনেক নানান ধরনের কাজ আছে তোমরা জানো এই শিক্ষাক্রমের ভিত্তিতে। তো এইখান থেকে তোমাদের 30 নম্বর টিচারেরা দিবে। আর তোমার শিক্ষণকালীন মূল্যায়নের উপরে ভিত্তি করে নানান ধরনের টেস্ট তোমাদেরকে নিবে, বিভিন্ন কাজ দিবে, সেই কাজগুলো তোমাদের টিচাররা করাবে। তো কি হবে এটার জন্য আমাদের এই সিলেবাসে বিস্তারিত আমরা আলোচনা করব। তো এখন হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। সামষ্টিক মানে হচ্ছে বার্ষিক পরীক্ষায় কত নম্বর থাকবে। বার্ষিক পরীক্ষায় নম্বর থাকবে হচ্ছে 70%। তার মানে বার্ষিক পরীক্ষায় যদি 100 নম্বরের প্রশ্ন হয় সেক্ষেত্রেও তোমার ওই 100 নম্বরে তুমি 70% হচ্ছে কাউন্ট হবে। আর 30%, 70 আর 30-এ এই মোট 100 নম্বরে তোমার হচ্ছে বার্ষিক মূল্যায়ন করা হবে। তো এখন আমরা দেখি শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবন্টন, আইটেমের নাম। তো এখানে একদম বিস্তারিত আমি আলোচনা করব যে শিক্ষণকালীনে আমরা কি আইটেম শিখব।
যেমন একটা নমুনা প্রশ্ন আছে যে প্রত্যেক শিক্ষার্থী বাড়িতে টবে একটি করে চারা গাছ রোপণ করবে, রোপণের পর চারা গাছটির দৈর্ঘ্য মাপবে। একটা টবে চারা গাছ রোপণ করবা, সেই রোপণের পর চারা গাছটির দৈর্ঘ্য মাপবা। রোপণের পর থেকে 7 দিন মানে 1 সপ্তাহ পর পর গাছটির দৈর্ঘ্য মাপতে হবে। তার মানে 1 সপ্তাহ পর পর তুমি গাছটা বড় হতে থাকবে, আর তুমি দৈর্ঘ্য মেপে সেটাকে রেকর্ড করে রাখবা, একটা কাগজে লিখে রাখবা। এভাবে 4 সপ্তাহ মাপার পর, এভাবে 4 সপ্তাহ মানে কত দিন, 4 সপ্তাহ 28 দিন। 28 দিন তুমি হচ্ছে এভাবে দৈর্ঘ্য মাপার পর 28 দিন তুমি দৈর্ঘ্য মাপার পর কি হবে, মাপার পর প্রাপ্ত দৈর্ঘ্যগুলো দিয়ে একটি নতুন অনুক্রম প্রয়োজনীয় কাছাকাছি মান নিয়ে তৈরি করবে। ধারার অঙ্ক চলে আসলো, ধারা বা অনুক্রম চ্যাপ্টারের অঙ্ক। তার মানে হচ্ছে 4 সপ্তাহ যদি তুমি একটা গাছের দৈর্ঘ্য মাপতে থাকো, এটা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে, তো সেই বৃদ্ধি কত সেন্টিমিটার করে পেলো সেটা তুমি যদি প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহে এভাবে লিখে থাকো, তাহলে কিন্তু একটা ধারা তৈরি হয়ে যাবে। তোমরা নিজেরাই বুঝতে পারছো যে এই চ্যাপ্টার অঙ্ক করার সময় তোমরা নিজেরা বুঝতে পারছো যে এটা একটা ধারার অঙ্ক। গাছটি 12 সপ্তাহ পরে কতটুকু বড় হবে তা অনুক্রমের সূত্র ব্যবহার করে নির্ণয় করো। এবার বলছে অনুক্রমের সূত্র ব্যবহার করে 12 সপ্তাহে এই গাছটা কত বড় হবে সেটা তোমার দৈর্ঘ্যটা অনুক্রমের সূত্র ব্যবহার করে নির্ণয় করতে হবে। এরকম আর কি নমুনা প্রশ্ন থাকবে। তো এখানে এটা কিন্তু একটা নমুনা প্রশ্ন, এটা কিন্তু ফাইনাল প্রশ্ন না, এই ক্যাটাগরির প্রশ্ন হবে, সেটাই তোমাদের বোঝাচ্ছি। বার্ষিক পরীক্ষার শিক্ষণকালীন মূল্যায়নের। এবার অনুসন্ধানমূলক কাজ থাকবে। তো অনুসন্ধানমূলক কাজের ক্ষেত্রে আমরা কি করব, অনুসন্ধানমূলক কাজের ক্ষেত্রে দেখো তোমাদের একটা বিষয় দেখাই যে অনুসন্ধানমূলক কাজের ক্ষেত্রে আমরা নমুনা প্রশ্ন কিরকম থাকতে পারে। প্রত্যেকে আলাদাভাবে তোমার শ্রেণীর যে কোনো 10 জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে মেপে গড় ব্যবধান নির্ণয় করতে বলছে। তার মানে প্রত্যেক শিক্ষার্থী তোমার শ্রেণীর যে কোনো 10 জন শিক্ষার্থীর উচ্চতা, তোমার শ্রেণীর যে কোনো 10 জন শিক্ষার্থীর উচ্চতা মেপে সেটাকে কি করতে হবে, মানে সেন্টিমিটারে মাপবা। কিন্তু কারো উচ্চতা হবে 140 সেন্টিমিটার, কারো 145, কারো 150, কারো 155, কারো 162, কারো 65, কারো 172, এরকম উচ্চতার যতজন থাকবে তাদের উচ্চতা মেপে তুমি এর গড় ব্যবধান নির্ণয় করতে বলছে, গড় ব্যবধান নির্ণয় করতে বলছে। তো এরকম একটা নমুনা প্রশ্ন তোমাদের থাকতে পারে, ঠিক আছে। তো এইটাই যে থাকবে এমন কিন্তু কথা না, এটা হচ্ছে শিক্ষকেরা তাদের নিজ দায়িত্বে এই প্যাটার্নে প্রশ্ন বানাবে, এইটার নম্বর থাকবে 10, আর আগের ওইটার নম্বর থাকবে 10। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট আকারে থাকবে। প্রথমটা এই যে তুমি যে টবের গাছ লাগাইলা এবং একটা অনুক্রম ধারা তৈরি করলা, হ্যাঁ, তো এইটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট আকারে থাকবে। কি আকারে থাকবে? অ্যাসাইনমেন্ট আকারে থাকবে, অথবা প্র্যাকটিক্যাল ওয়ার্ক যেটাই বলো সেই অনুসারেই থাকবে। এটার মার্ক 10, তারপরে হচ্ছে অনুসন্ধানমূলক কাজের মার্ক 10, তারপরে হচ্ছে শ্রেণীর কাজের মার্ক হচ্ছে 10। এই হচ্ছে মোট তোমার 30 নম্বরের শিক্ষণকালীন মূল্যায়নের তোমার নম্বর। তো এই 30 নম্বরটা তোমার শ্রেণীকক্ষের যার যার নিজ শ্রেণীকক্ষের টিচার তারা তোমাদেরকে এইভাবেই প্রশ্ন করে দিবে। এবং এই প্রশ্নটাই দিবে এমন না, কিন্তু এটা হচ্ছে একটা নমুনা প্রশ্ন। এই প্রশ্নের আলোকে তোমার শ্রেণীর শিক্ষার্থীরা তোমার শ্রেণীর শিক্ষক, সেই শিক্ষক হচ্ছে এই বিষয়ের শিক্ষক, সে প্রশ্ন তৈরি করবে, প্রশ্ন তৈরি করে তোমাদেরকে দিবে। অ্যাসাইনমেন্ট হলে আগেই দিয়ে দিবে। এগুলো কিন্তু তোমার বার্ষিক পরীক্ষার আগেই স্যারেরা সম্পূর্ণ করে নিবে। এটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নের 30 নম্বরের কথা গেল। এবার আসো শিক্ষণকালীন মূল্যায়নের 30 নম্বরের পরে আমরা আরেকটা জিনিস যদি লক্ষ্য করি, সেটা আমরা দেখব। আরেকটি বিষয় দেখো, আরেকটি বিষয় হচ্ছে যে তোমার শ্রেণীর কাজ, মানে পাঠ্যপুস্তকের সন্নিবিষ্ট যে একক এবং দলীয় কাজ আছে বা ছক পূরণ আছে, এই ধরনের কাজও তোমার টিচার একটা দিতে পারে। যেমন ধরো নবম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 148 নং পৃষ্ঠার একটা একক কাজ আছে, একক কাজটি শ্রেণীর কাজ হিসেবে ব্যবহার করা যায়, এটাও করতে পারে তোমার স্যারে। তো এখন দেখো সেটা কি, সেটার নম্বর হচ্ছে 10। এই হলো মোট 30 নম্বর যেটা বলছিলাম।
যে শিক্ষণকালীন মূল্যায়নের 30 নম্বর কিভাবে হবে। এখন আসো সামষ্টিক মূল্যায়নের কথা। সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারা এবং মানবন্টন কীরকম হবে, এখন এটা সম্পর্কে একটু দেখা যাক। সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারা এবং মানবন্টন কীরকম হবে। দেখো, সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারা ও মানবন্টন অভিজ্ঞতার ধরন, এটা কিন্তু লিখিত হবে। এটা হচ্ছে লিখিত পরীক্ষা হবে, এটা মূলত লিখিত পরীক্ষা হবে। এখানে কি হবে, এখানে হচ্ছে অভিজ্ঞতার ধরন লিখিত পরীক্ষা, মোট পূর্ণ নম্বর 100তে কিন্তু পরীক্ষা হবে, 100তে পরীক্ষা হবে। এখন দেখো, এর মধ্যে থাকবে নৈর্ব্যক্তিক প্রশ্ন, মানে নৈর্ব্যক্তিক প্রশ্ন হচ্ছে তোমার টিক চিহ্ন টাইপের আর কি, বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, এইগুলা এই আইটেমগুলো থাকবে প্রথমে। এইগুলা প্রশ্নপত্রের মোট সংখ্যা বা প্রশ্নের সংখ্যা থাকবে 15 আর 10, তার মধ্যে হচ্ছে উত্তর দিতে হবে 15 10, সবগুলাই উত্তর দিতে হবে। তার মানে এখানে মোট নম্বর থাকবে 15 আর 10 নম্বর, তাহলে মোট গেল 25 নম্বর, মোট গেল 25 নম্বর। আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 13টিকে দুই নম্বর করে প্রশ্ন থাকবে, 13 দুগুণে 26 নম্বরের প্রশ্ন হবে, 26 নম্বরের প্রশ্ন হবে। তো এখন এই 26 নম্বরে কি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, তার মানে আমরা পাইলাম হচ্ছে নৈর্ব্যক্তিক প্রশ্ন উত্তর, টিক চিহ্ন, সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন। এখন আসো তোমাদের রচনামূলক প্রশ্ন, এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর। রচনামূলক প্রশ্ন বা দৃশ্যপট নির্ভর, এটা হচ্ছে তোমার প্রশ্নপত্রের মোট সংখ্যা থাকবে 10টা সংখ্যা থাকবে, রচনামূলক 10টা, সেই 10টা নম্বরকে দেখো দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে 2টি বা 3টি অংশ থাকতে পারে, সেক্ষেত্রে নম্বর বিভাজন হবে 3 + 4, অথবা 1 + 2 + 4, অথবা 2 + 2 + 3, অথবা 1 + 3 + 3 হতে পারে। এগুলো হচ্ছে ওই যে প্রশ্ন অনুসারে আর কি, কোন প্রশ্নটা কতটুকু, তার নম্বর কতটুকু দেওয়া যায়, সেই অনুপাতেই হচ্ছে এই নম্বরগুলো বন্টন করা। আশা করি তোমরা বুঝতে পারছো, একটা নমুনা প্রশ্ন দেখলেই বুঝতে পারবা যে এই নাম্বারগুলো হচ্ছে ওইভাবে দিচ্ছে। এখন দেখো, তাহলে মোট উত্তর করতে হবে 7টি, তাহলে 7টি প্রশ্নের নম্বর হচ্ছে 7 করে, তাহলে 7 × 7 = 49 নম্বর, মোট হলো 49। তাহলে এখন দেখো 25, 26 আর হচ্ছে 49, এই সবগুলো যোগ করলেই হবে হচ্ছে 100 নম্বর। এই 100 নম্বরের পরীক্ষা হবে। এর জন্য সময় তোমার জন্য দিবে কত ঘন্টা, সময় দিবে 3 ঘন্টা। তা 3 ঘন্টা পুরোটাই লিখিত পরীক্ষা, এখানে কোনো অ্যাসাইনমেন্ট কিছু নেই, বুঝতে পারছো? তো এখন আমরা দেখলাম যে প্রথমে শিক্ষণকালীন মূল্যায়নে 30 নম্বর কি কি দিবে স্যারেরা, সেটাও একটা প্যাটার্ন আমরা দেখে নিলাম। এখন কিন্তু আমরা দেখলাম লিখিত পরীক্ষায় মোট কত নম্বরের প্রশ্নের পরীক্ষা হবে। তো এরপরে আমরা যদি কাঠামো মোতাবেক একটা নমুনা প্রশ্ন দেখি, তাহলে এই দেখো হচ্ছে একটা নমুনা প্রশ্ন, যে বার্ষিক পরীক্ষার বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, যার যার স্কুলের নাম থাকবে এখানে, যেমন আমাদের হচ্ছে মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, এখানে উপরে মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থাকবে, প্রশ্নটা ঠিক এরকমই হবে। তো এই নির্দেশনা অনুসারেই হবে, এটা এনসিটিভি বলে দিয়েছে এবার। তো এখন আসো যে এই বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় হচ্ছে গণিত, শ্রেণী 9ম, পূর্ণমান 100 এবং সময় হবে 3 ঘন্টা। দেখো, পূর্ণমান 100 হলেও কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এই 100 নম্বরটাই কিন্তু তোমার ফাইনাল রেজাল্ট হবে না। ফাইনাল রেজাল্টে 100 মার্কের মধ্যে তোমাকে কি করতে হবে, 70% নাম্বার চলে আসবে। প্রশ্ন 100 মার্কের, উত্তরও করতে হবে তোমার 100 মার্কের, খাতাও দেখবে 100তে তুমি 90 পেতে পারো, 90-এর 70% কত, সেই নাম্বারটাই তোমার হচ্ছে মূল নাম্বারে যোগ হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকলে একদম ক্লিয়ার হয়ে যাবে যে আসলে গণিত বিষয়টা কিভাবে পরীক্ষা হতে যাচ্ছে। তো এখন দেখো, এই ক বিভাগের প্রশ্ন থাকবে 25 নম্বরের, 25টি সঠিক উত্তরটি খাতায় লিখতে বলছে। এই যে একটা প্রশ্ন, 7, 11, 15, 19 ... অনুক্রম 3, 21তম পদ কত, অর্থাৎ 21তম পদ কত। তো এটা আমরা নির্ণয় করে এখানে যেটা সঠিক উত্তর সেটা খাতায় লিখব। তো এরকম যে মাল্টিপল প্রশ্ন, এটা কিন্তু তোমার ফাইনাল কোনো প্রশ্ন না, হ্যাঁ, এটা একটা নমুনা প্রশ্ন। তোমার স্যারের যে শ্রেণী শিক্ষক, সে হচ্ছে তার মতো করে এরকম প্যাটার্নের প্রশ্ন বানাবে। এখানে দেখো নমুনা প্রশ্ন 2, 3 এভাবে করে তোমার এই ধরনের প্রশ্ন তোমার ত্রিকোণমিতি থেকে নিবে, তার ধারা থেকে নিবে, হ্যাঁ,
অনুক্রম থেকে নিবে, কোনটা ফিবোনাকি ক্রম কোনটি, হ্যাঁ। তো তারপরে এই যে এই একটা ধারার মোট যোগফল কত, হ্যাঁ, সেটা বের করা, নিচের কোন কোনগুলো যুগল কোণ, সেটা তোমার যুগল কোটার্মিনাল কোণ, সেটা তোমাকে বের করতে হবে। এই ধরনের প্রশ্ন তৈরি হতে পারে। ত্রিকোণমিতি থেকে তোমার প্রশ্ন থাকতে পারে, ত্রিকোণমিতি থেকে প্রশ্ন থাকতে পারে এরকম করে। তো এইগুলো আসলে তোমরা পড়ছো ক্লাসে, একটু দেখে নাও। তো এই প্যাটার্নে হচ্ছে তোমার মোট 25টি কয়টি থাকবে দেখো। এইখানে কিন্তু এক কথায় প্রশ্ন আছে, আবার মোট নাম্বার কিন্তু সবগুলোরই এক করে। 1 নম্বরের প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে log 5 125 সমান কত। log 5 125 সমান কত, তোমরা কিন্তু এগুলো করেছো, এগুলো মেন বইতে আছে। তো ওই মেন বইয়ের মধ্য থেকেই স্যারেরা এই প্যাটার্নে প্রশ্নটা তৈরি করবে। তো এখন 310 ডিগ্রির যুগল কোণের রেফারেন্স কত ডিগ্রি কোণ হতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত তোমার সংক্ষিপ্ত এবং নৈবেত্তিক টিক চিহ্ন এই টাইপের প্রশ্ন, দুইটা মিলাই হচ্ছে এইটা, হ্যাঁ। তো এখন আমরা আরেকটু খেয়াল করি। তো এখানে দেখলাম যে খ বিভাগ, এখন আবার খ বিভাগ, তাহলে ওইখানে মোট 25টায় কত নম্বর, 25 নম্বর চলে গেল। এবার আসো খ বিভাগ হচ্ছে তোমার এরকম করে প্রশ্ন থাকবে, মোট 13টি প্রশ্ন থাকবে, তার নম্বর হবে হচ্ছে 2 করে। 13টি প্রশ্নের নম্বর কত করে, 2 করে, তাহলে 13 দুগুণে কত হবে, 26 নম্বর। এভাবে প্রশ্ন থাকবে। ক ধরো এরকম একটা ধারা দিয়ে তার দশম পদ নির্ণয় করতে পারে। এখন এটাই আসবে এমন কথা না, আমি বারবার বলে দিচ্ছি, দিস ইজ নট এ কোশ্চেন পেপার, ওকে। এইটা হচ্ছে একটা মানে নমুনা প্রশ্ন, ঠিক আছে। একটা নমুনা প্রশ্ন, যে প্রশ্নটা কিভাবে হতে পারে, যেহেতু এখন আর অ্যাপসের মাধ্যমে মূল্যায়ন হবে না, লিখিত পরীক্ষায় মূল্যায়ন হবে। তো লিখিত পরীক্ষায় মূল্যায়ন করতে গেলে আমাকে সেই মূল্যায়নটা কিভাবে হবে, এরকম অনেকে তোমরা টেনশনে আছো, সেই টেনশন দূর করার জন্যই এই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে। এখন হচ্ছে খ নম্বর, দেখো খ নম্বর log x 1/81, হ্যাঁ, এইগুলা মনে করো ইকুয়াল টু 4 হলে x এর মান কত নির্ণয় করো, এরকম প্রশ্ন, ছোট প্রশ্ন থাকবে, ছোট প্রশ্ন, সেখানে জ্যামিতি থেকেও এরকম প্রশ্ন থাকতে পারে। তো আমি ভিডিওর নিচের লিঙ্কে এটার পিডিএফটা দিয়ে দিব, কিন্তু তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি যে আসলে এই নমুনা প্রশ্নটা কীরকম হতে পারে সেইটার ধারণাটা মাথায় নিয়ে রাখো। এখন উন্নতি কোণ অবনতি কোণ বলতে কি বোঝায়, ছোট প্রশ্ন 2 নম্বর করে, মোট হচ্ছে 13টি, এই 13টি 2 নম্বর করে হবে 26টি, মানে এরকম হচ্ছে মোট 13টা প্রশ্নের উত্তর করতে হবে, যার নাম্বার হবে 13 দুগুণে 26। আর এগুলো কিন্তু সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে হবে, এগুলো কিন্তু কোনো অতিরিক্ত প্রশ্ন থাকবে না। তো এই হলো প্রশ্নপত্রের নমুনা। এবার দেখো আমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্ন 10টি থেকে 60টির উত্তর দিতে হবে। তো এখানে হচ্ছে মূলত 10টি প্রশ্ন থাকবে, সেই 10টি প্রশ্ন থেকে তোমাকে 7টি প্রশ্নের উত্তর করতে হবে, এবং যার নম্বর থাকবে 7 করে। প্রতি প্রশ্নের উত্তর কত করে থাকবে, 7 করে। তো 7 করে নম্বরের প্রশ্ন, 7 7 49, আর ওদিকে ছোট প্রশ্ন আমরা পেলাম হচ্ছে 26 13 দুগুণে, আর ওখানে পেলাম মাল্টিপল চয়েস এবং এক কথায় উত্তর যেগুলার, সেইগুলার পেলাম হচ্ছে মোট 25 নম্বর। এই হলো আমাদের 26 25 49, মোট হচ্ছে 100 নম্বরের পরীক্ষা। তো এখন আমাদের বড় প্রশ্ন কীরকম হতে পারে, এটা দু একটা নমুনা আমরা দেখি। তো এইখানে যেমন দৃশ্যপট নির্ভর 10টি থেকে 60টি প্রশ্ন উত্তর দিতে হবে, ঠিক আছে। দেখো, জামিল সাহেব তার চাকরির বেতন থেকে কিছু টাকা সঞ্চয় করে সিদ্ধান্ত নিলেন তিনি প্রথম মাসে 1000 টাকা সঞ্চয় করেন এবং প্রত্যেক মাসে পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করে। তাহলে তোমার হচ্ছে 18তম মাসে জামিল সাহেব কী পরিমাণ সঞ্চয় করে সেটা নির্ণয় করো। তোমার এই অঙ্ক এরকম প্যাটার্নের অঙ্ক আসতে পারে। তো এটার মার্ক কত, এটার মার্ক হচ্ছে 3 নম্বর। আবার দেখো, জামিল সাহেব কত বছরে 1,60,800 টাকা সঞ্চয় করতে পারবে তা নির্ণয় করো। তো সেই ক্ষেত্রে তোমার মার্ক হচ্ছে 4 নম্বর। 4 আর 3 কত, 4 আর 3 হচ্ছে 7 নম্বর। এই হচ্ছে মূলত 7 নম্বরের একটা প্রশ্ন। তো এইভাবে দুইটা ক খ না দিয়ে তোমার ক খ গ দিতে পারে, সেই ক্ষেত্রে নম্বরটা কীরকম হবে। ক
ক খ গ দিলে তোমার নম্বরটা এরকম হবে। দেখো ক খ গ যদি দেয় সেক্ষেত্রে তোমার নম্বরটা হবে, যেমন আরেকটা প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি সেটা দেখবো যে এই প্রশ্নটা দেখো 1999 সালের জুলাই মাসে কক্সবাজারের মহেশখালীতে 5.2 মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। লগারিদমের ভূমিকম্পের অঙ্ক অনেক করছো তোমরা, কার মাত্রা কোনটার চেয়ে কত বেশি, তাই না? তো সে অঙ্কগুলো পারবা তোমরা। কিন্তু এখন দেখো ভূমিকম্পের মাত্রা কোন স্কেলে পরিমাপ করা হয়, সবাই জানো এটা রিক্টার স্কেলে পরিমাপ করা হয়। আচ্ছা যাক, উত্তর নিয়ে আমি আসলে আলোচনা করব না, কারণ উত্তর নিয়ে আমি অনেক নানান ধরনের সাজেশন যখন দিব তখন হয়তো আমি উত্তর নিয়ে আলোচনা করব প্রশ্নের। আজকে শুধু প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা হচ্ছে, যার কারণে আমি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছি না। তো যদি ভূমিকম্পের মাত্রা 6.2 হয় তবে মহেশখালীর ভূমিকম্প থেকে তা কত গুণ বেশি শক্তিশালী তা নির্ণয় করো। লগারিদম চ্যাপ্টারে, সূচক এবং লগারিদমের ধারণা চ্যাপ্টারে এই অঙ্কগুলো আছে, তোমরা এগুলো দেখে নিবা, ওই চ্যাপ্টারটা গুরুত্ব দিয়ে পড়বা। কোনো একটি স্থানের ভূমিকম্প মহেশখালীর ভূমিকম্প থেকে কত গুণ শক্তিশালী তার মাত্রা নির্ণয় করো। তারা এখন প্রশ্ন হচ্ছে যে এই ক নম্বরের নম্বর হচ্ছে 1, আর এই খ নম্বরের নম্বর হচ্ছে 3, আর এই গ নম্বরের নম্বর হচ্ছে 3। তাহলে মূলত ওই 7ই, আগেরটা ছিল 3 আর 4 দুইটা প্রশ্ন, মোট 7। এখন এখানে আছে 1 3 3, মানে 3 দুগুণে 6 আর 1 7, 7টি প্রশ্ন। তার মানে বোঝা গেল যে এইভাবে নাম্বার থাকবে এবং এইভাবে সৃজনশীল টাইপের কোশ্চেন তোমাদের হবে, সৃজনশীল টাইপের প্রশ্ন হবে। তো আগের মতো আর 5 ঘন্টার পরীক্ষা নাই, 3 ঘন্টায় পরীক্ষা দিবা, তার মধ্যে এইরকম প্রশ্নের প্যাটার্নে তোমরা পরীক্ষা দিবা। আশা করি বুঝতে পারছো। তো এরকম আরও প্রশ্ন যদি ত্রিকোণমিতি থেকে নেয় সেই ক্ষেত্রে নম্বর কীরকম হতে পারে, দেখো যে ভূতলের কোনো একটি স্থানে ক্রিমিনালের শীর্ষবিন্দুর উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। উক্ত স্থান থেকে 10 মিটার পিছিয়ে গেলে মিনারের উচ্চতার বা উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। তো এখন মিনারটির উচ্চতা নির্ণয় করো, মিনারটির উচ্চতা নির্ণয় করতে বলছে। তো সেক্ষেত্রে এটা তো একটু হালকা একটু বড় প্রশ্ন, যার কারণে এর নম্বর রাখছে 3। আবার দেখো ভূতলের কোনো একটি স্থানে যদি উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব নির্ণয় করো। এসব অঙ্ক কিন্তু তোমরা ত্রিকোণমিতিতে করছো, ঠিক আছে? তো যদি করে নাও থাকো তাহলে এখন করে ভালো করে প্রস্তুতি নিয়ে নাও, কারণ তোমাদের যে শ্রেণী শিক্ষক তার নিজ উদ্যোগে এই প্রশ্নগুলো করবে। তো এইখানে দেখো নম্বর কত, 4 নম্বর। তাহলে 4 আর 3 কত নম্বর হচ্ছে? 4 আর 3 হচ্ছে 7 নম্বরের পরীক্ষা হবে, 7। তাহলে বুঝতেই পারছো, এইরকম করে 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন দেখো, এই 5 নম্বর প্রশ্নটা আমরা একটু লক্ষ্য করি যে দৌড় প্রতিযোগিতার জন্য মাঠে একটি 200 মিটার পরিধির বৃত্তাকার চক্র তৈরি করা হলো। দৌড় প্রতিযোগিতায় রাহিল 13 সেকেন্ডে চক্রটির কেন্দ্রে 24 ডিগ্রি এবং রাতুল 18 সেকেন্ডে 36 ডিগ্রি কোণ তৈরি করতে পারে। সম্পূর্ণ চক্রটি অতিক্রম করতে রাতুলের কত সেকেন্ড সময় লাগবে তা নির্ণয় করো। আবার এটার নাম্বার হচ্ছে 2 নম্বর। আবার হচ্ছে 5 সেকেন্ডে রাতুল কত দূরত্ব অতিক্রম করতে পারে তা বের করো, এটার হচ্ছে 2 নম্বর। আর কার গতিবেগ কত বেশি তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো, কার গতিবেগ কত বেশি তা গাণিতিকভাবে বিশ্লেষণ, এটা 3 নম্বর। তাহলে 3 2 2 4, তাহলে যে কোনো প্যাটার্ন হতে পারে 3 4 7, হতে পারে 1 3 3 7, হতে পারে 2 2 3 7। তো 7 নম্বর প্রতিটা প্রশ্ন। এরকম করে তোমার মোট প্রশ্ন থাকবে, এরকম করে মোট প্রশ্ন থাকবে তোমার কতটি, তোমাকে উত্তর 10টি প্রশ্ন থাকবে, তোমাকে 60টির উত্তর দিতে হবে। তো এরকম দেখো এর পর্যায়ে কি বলছে, এরপরে একটু ডট ডট দিয়ে রাখছে, এরকম প্রশ্ন থাকবে, তোমার মোট উত্তর থাকবে হচ্ছে মোট উত্তর করতে হবে 60টি। এখন দেখো ক বিভাগ নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর। তো এই নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরগুলো এখানে দিয়ে দিছে, তোমরা এইভাবে লিখবা খাতার মধ্যে। ওই যে প্রথমে যে নৈর্ব্যক্তিক আমরা প্রশ্ন দেখেছিলাম সেই নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর এখানে কিন্তু টোটালটাই দিয়ে দিছে। উত্তর নিয়ে আমি কিছু আলাপ করলাম না, তোমরা বাসায় দেখে নিও। আর এটার পিডিএফই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা এটা ডাউনলোড করে দেখে নিতে পারো। তো এটা অনুসারে তোমরা প্রস্তুতি বিল্ড আপ করবা ওই চ্যাপ্টারে। কিন্তু এটাই যে আসবে আমি কিন্তু সেটা বলছি না, এটা আসবে না, ঠিক আছে? এটা একটা নমুনা প্রশ্ন দেখাই দিচ্ছে যে টিচারদের
এবং শিক্ষার্থীদের সবারই জানার প্রয়োজন আছে যে এইরকম হচ্ছে প্রশ্নপত্র হতে পারে। তো আমরা একটু আগাইলে আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে দেয়া আছে। তো এই পিডিএফের মধ্যে সব প্রশ্নের উত্তর দেওয়া আছে। তারপরে তোমার এখানে ক খ গ এর সব প্রশ্নের উত্তর দেওয়া আছে। এখন এই হচ্ছে তোমার মূলত হচ্ছে পরীক্ষার পদ্ধতি বা কি পদ্ধতিতে পরীক্ষা হবে। তাহলে মূলত আমরা আরেকটু রিক্যাপশন করে নেই। আমাদের হচ্ছে ছোট প্রশ্ন বা শর্ট টাইপের প্রশ্ন থাকবে। শর্ট প্রশ্ন থাকবে কতটি? 25টি। শর্ট প্রশ্ন থাকবে 25টি। আর আর আরেকটু শর্ট মানে শর্টের চেয়ে একটু বেশি বিস্তারিত প্রশ্ন থাকবে হচ্ছে 26টি, মানে 26 নম্বরের প্রশ্ন থাকবে 13টি। এখানে ভুল হয়েছে, এখানে 25 নম্বর হবে, 25 নম্বর। আর এখানে হচ্ছে 26 নম্বর। আর হচ্ছে রচনামূলক প্রশ্নে রচনা টাইপের একটু প্রশ্ন থাকবে, বড় প্রশ্ন, সেটা 7টির অ্যান্সার করতে হবে। 7 গুণ 7 মানে হলো 7 7টা 49 নম্বর। তাহলে এই মোট হচ্ছে 26 25 মোট হচ্ছে 100 নম্বর তোমার ফাইনাল পরীক্ষা হবে। 100 নম্বরের ফাইনাল পরীক্ষা হবে। তাহলে এই 100 নম্বরের মধ্যে তোমাকে আবার 70% নম্বর ফাইনালি কাউন্ট করা হবে রেজাল্টের ক্ষেত্রে, আর 30% নম্বর আসবে শিক্ষণকালীন থেকে। 30% নম্বর আসবে শিক্ষণকালীন থেকে। তাহলে আরেকটু হিসাবটা ক্লিয়ার করি। ধরো তুমি 25টা নৈবিত্তিকের মধ্যে 25 নম্বরের মধ্যে তুমি পাইলা হচ্ছে এই 25 নম্বর এবং হচ্ছে 26 নম্বর এবং 49 নম্বর, এই সবগুলো মিলে তুমি পাইলা হচ্ছে লিখিত পরীক্ষায় তুমি মোট নম্বর পাইলা হচ্ছে ধরো লিখিত পরীক্ষায় মোট নম্বর পাইলা হচ্ছে 80। আর তুমি লিখিত পরীক্ষায় মোট নম্বর বার্ষিক লিখিত পরীক্ষায় 100তে কত পাইলা? 80 পাইলা, 100তে পাইলা 80। আর তোমার ওই ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়ন, যেটাকে বলি আমরা আসলে শিক্ষণকালীনে তুমি পাইলা ধরো শিক্ষণকালীনের 30। তো 30-এর মধ্যে তুমি পাইলা 20। তাহলে এখন তুমি আসলে মোট কি 100 নম্বর পাইছো? না, মোট 100 পাও না। এইখানে হচ্ছে মেন কথা, এইখানের 70% নম্বর তোমার রেজাল্টের সময় যোগ হবে। তো তুমি যদি 80-কে 70% করো তাহলে কি হবে? 80-কে 70% করো, দেখো কত হয়। 80-কে 70% করো, কত হয়? 80-কে 70% করলে এখানে হয় 7-8 56 নম্বর। তাহলে এখন তোমার এই 56 আর 20 মানে হচ্ছে 56 যোগ হচ্ছে 20, তাহলে তোমার কত হলো? 6 আর 7, তুমি মোট 76 নম্বর পেলা। এবং তুমি গ্রেড পয়েন্ট কত পাবা? এ গ্রেড। এটা কিন্তু গ্রেড পয়েন্টের রেজাল্ট হবে ফাইনালি, ঠিক আছে? আবার সে A+, A গ্রেড, তোমার A- B গ্রেড, C গ্রেড, এভাবে গ্রেডিং পদ্ধতিতে মানে জিপি গ্রেড পয়েন্ট পদ্ধতিতে তোমার রেজাল্ট কার্ডটা তৈরি হবে। তো আশা করি তোমরা পুরো ক্লাসটাই বুঝতে পারছো এবং কিভাবে তোমাদের পরীক্ষা হবে, কোন প্যাটার্নে প্রশ্ন হবে, সমস্ত কিছু সম্পর্কেই এই গণিত বিষয়ে সমস্ত কিছু সম্পর্কে তোমরা ধারণা লাভ করছো। তো এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমাদের কাজে আসবে। তো ভিডিওটি আর না বাড়িয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।